আচ্ছা, এখন অন্তবেগ বা প্রান্তবেগ নিয়ে যদি পড়া শুরু করি। অন্তবেগ বা প্রান্তবেগ, অন্তবেগ বা প্রান্তবেগ। তো অন্তবেগ বা প্রান্তবেগ নিয়ে পড়ালেখা শুরু করার আগে এটা যে ইংলিশ টার্মটা, সেটা হলো টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি। তো টার্মিনাল ভেলোসিটি জিনিসটা কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই জায়গায় ধরলাম একটা বস্তু ভি বেগে নিচের দিকে নিমজ্জিত হচ্ছে। তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে, এমজি। তো বস্তুর ওজন যখন খাড়া নিচের দিকে এমজি কাজ করে, তাহলে বস্তুর উপর দুইটা বল কাজ করে। একটা হলো প্লবতা, আরেকটা হলো কি বললাম এতক্ষণ ধরে, আরেকটা হলো সান্দ্র বল। সান্দ্র বল। এই দুইটা বল কিন্তু নিচের দিকে কাজ করে। একটা হলো প্লবতা, আরেকটা হলো কি সান্দ্র বল। এই দুইটা বল নিচের দিকে কাজ করে। তো এখন আমাদের যে জিনিসটা আমরা জানি সেটা হলো, এখন যেহেতু বস্তুটা নিচের দিকে নিমজ্জিত হচ্ছে, তাহলে সান্দ্র বলরা যদি আমি এফ দ্বারা প্রকাশ করি আর প্লবতারা যদি প্লবতা দ্বারাই প্রকাশ করি, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে এমজি ইজ গ্রেটার দেন এফ প্লাস প্লবতা। এমজি ইজ গ্রেটার দেন এফ প্লাস প্লবতা। তো আমরা 9-10-এ থাকতে বা ইন্টারে উঠা ওই সূত্রটা পড়ছে, সেটা হলো সামিশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই জায়গায় সামিশন অফ এফ আমার লাগবে। তো সামিশন অফ এফ কি? সামিশন অফ এফ মূলত এই জায়গায় হলো কি লব্ধি বলটা। এই জায়গায় কি লব্ধি বল। তাহলে লব্ধি বল হলো বস্তু নিচের দিকে নামতেছে। বস্তু কোন দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে। তাহলে আমি বলতে পারি যে এমজি মাইনাস হলো সান্দ্র বল মাইনাস প্লবতা। তাহলে আমি নিচের দিকে মোট কার্যকর বল বা মোট লব্ধি বলটা পাওয়া যাব ইজ ইকুয়াল টু এম এ। আমি কিন্তু এটা সামিশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্র থেকে লিখছি। আচ্ছা, তাহলে বস্তু এমজি এটা হলো বস্তুর ওজন, আর এফ কি? সান্দ্র বল। তো সান্দ্র বলের যে সূত্র সেটাও আমরা জানি, সেটা হলো 6 পাই ইটা আর ভি। আর প্লবতার ক্ষেত্রে দেখো, আমরা জানি বস্তুটা যখন নিমজ্জিত হয়েছে তখন বস্তু কিছু পরিমাণ তরল ফালাই দিছে, বা কিছু পরিমাণ তরল নিমজ্জিত হওয়া লাগছে, বা কিছু পরিমাণ তরল কি পড়ে যাওয়া লাগছে। যে পরিমাণ তরল পড়ে গেছে সেটার যে ভর সেটা হলো এম প্রাইম। তো এই প্লবতা বলটা কি ছিল? যে বস্তু নিমজ্জনের কারণে যে পরিমাণ তরল নিচে পড়ে গেছে সেই পরিমাণ তরলের ওজন। তাহলে এই জায়গায় আমি লিখবো এম প্রাইম ইন্টু জি ইজ ইকুয়াল টু এম এ। এখন দেখো এই জায়গায় আমি যদি বলি কথার কথা এটার ভ্যালু হলো 10, এটার ভ্যালু হলো 10, এটার ভ্যালু ধরো 6 আর এটার ভ্যালু ধরো 2। তাহলে আমি কিন্তু বলতে পারি যে 10 থেকে যখন আমি 8 বাদ দিব তখন এই জায়গায় কিছু একটা পাবো। মানে কি? এম দ্বারা যদি এটা ভাগ করি তার মানে কি ত্বরণ পাবো। তার মানে আমি বলতে পারি কি ত্বরণ আছে। আর ত্বরণ যদি থাকে, ত্বরণ আছে, তাহলে বেগ বাড়বে। ত্বরণ যদি থাকে তাহলে কি হবে? বেগ বাড়বে। কথাটা কি বুঝছো? ত্বরণ যেহেতু আছে তাহলে বেগ বাড়বে। তাহলে দেখো এই যে বেগ এটা বাড়ছে, আর বাকিগুলো তো আর বাড়ার কোনো চান্সেস নাই। তো এটা 10 ছিল, 10ই আছে। বেগ বাড়ছে, বেগ বাইরে ধরো 7 হয়েছে, এটা 2 ছিল, 2ই আছে। তাহলে আবারও দেখো, তো এগুলা যখন বিয়োগ করবা, বিয়োগ করার পরে এম দ্বারা যখন ভাগ করবা তখন ত্বরণের একটা ভ্যালু পাবা। ত্বরণ আছে, ত্বরণ থাকলে বেগ বাড়বে। তো বেগ ধরো আবার বাড়ছে, আবার বাইরে এই জায়গায় 8 হয়েছে, আর এদিকে ধরো 2 আছে। এখন কিন্তু কি এম দিয়ে যখন ভাগ করবা তখন কিন্তু 1 পাবা, মানে কোনো কিছু পাবা না। তার মানে কি তখন আর ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে তাহলে বেগ আর বাড়বে না। তুমি যদি ত্বরণের ভ্যালু না পাও তাহলে কি বেগ বাড়বে না। তার মানে কি ত্বরণ নাই, সুতরাং বেগ বৃদ্ধি পাবে না। ত্বরণ যেহেতু নেই সুতরাং কি বেগ বৃদ্ধি পাবে না। বেগ যদি বৃদ্ধি না পায় তখন বস্তু সমবেগে চলবে। এই যে সমবেগটা, এই সমবেগটাই হলো টার্মিনাল ভেলোসিটি। আমি যদি জিনিসটা এক বাক্যে ব্যাখ্যা করে দিতে চাই তোমাকে, আমি একটু জিনিসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি তোমার এই পুরো টপিকটা এক বাক্যে ব্যাখ্যা করি তাহলে জিনিসটা হলো এরকম। ধরো তুমি একটা বস্তুরে যখন নিমজ্জিত করছো তখন তুমি তো একটা ফোর্স প্রয়োগ করছো। তুমি একটা কি করছিলে? ফোর্স প্রয়োগ করছিলে। এই ফোর্স প্রয়োগ করার কারণে বস্তু প্রথমে কি একটা ত্বরণে নামছে।
ত্বরণে নামার পরে সেই বিন্দুতে এসে সে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে। এই বিন্দুতে এসে সে কি হয়েছে? সমবেগ প্রাপ্ত হয়েছে। মানে প্রথমে সে ত্বরণে নামছে, প্রথমে সে এভাবে ত্বরণে নামছে, ত্বরণে নামার পরে সে কি হয়েছে? পরে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে, পরে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে। প্রথমে ত্বরণে নামছে, ত্বরণে নামার পরে পরে সে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে। তাহলে সে যখন যে বিন্দু মানে যে সমবেগটা প্রাপ্ত হয়েছে, যেই তোমার সমবেগটা প্রাপ্ত হয়েছে, ওই সমবেগটাই হলো ভিসি বা ভিটি, টার্মিনাল ভেলোসিটি। এখন এই টার্মিনাল ভেলোসিটির যে সূত্রের প্রতিপাদন, এই প্রতিপাদন আমি চাইলে তোমাকে দেখাইতে পারি, কিন্তু এই প্রতিপাদনটা আমি তোমাকে এখন আপাতত পরীক্ষার আগ মুহূর্তে দেখাচ্ছি না। আর আমি প্রতিপাদন আগের বার দেখাইছিলাম, তো এখন আর প্রতিপাদন দেখার সময় টময় নাই তোমাদের কাছে। তা আমি যদি সূত্রটা ডিরেক্ট লিখে দিই, ভি ইজ ইকুয়াল টু 2/9 ইন্টু সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই ইটা, সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। এই যে রোটা হলো তোমার তরলের ভর, রোটা হলো তোমার কি? তরলের ভর। আর এই জায়গায় যে সিগমা আছে, সিগমা কিন্তু তোমার নিমজ্জিত বস্তুর ভর। সিগমাটা কি হবে? নিমজ্জিত তরলের ভর। আহারে কি ভুল লেখলাম এটা না, তরলের ঘনত্ব। হ্যাঁ, তরলের ঘনত্ব, তরলের কি ঘনত্ব, তরলের ঘনত্ব। সিগমা কি? সিগমা হলো তোমার নিমজ্জিত বস্তুর ঘনত্ব, নিমজ্জিত বস্তুর ঘনত্ব। সিগমাটা কি? নিমজ্জিত বস্তুর ঘনত্ব। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন দেখো এরপরে তোমাদের যেই টপিকটা বাকি আছে সেটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান টপিকটা কি? খুবই সিম্পল। আমি পৃষ্ঠটান টপিকটা তোমাদেরকে ওই যে অ্যানিমেশন দিয়ে অনেক কিছু দেখাইছিলাম। তো এখন যদি আমি এক বাক্যে বলে দিই যে একটি তরলের পৃষ্ঠটান হলো তরলের একটা বিশেষ ধর্ম, যা তরলের পৃষ্ঠে কাজ করে। পৃষ্ঠটান হলো তরলের একটা বিশেষ ধর্ম, যা কোথায় কাজ করে? তরলের পৃষ্ঠে কাজ করে। এই যে তরলের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠটা হলো টান হয়ে থাকে। আর তরলের পৃষ্ঠটানের ধর্মটা কি ছিল মনে আছে তোমাদের? পৃষ্ঠটানের ধর্মটা ছিল বস্তুকে কি করা? পৃষ্ঠটানের ধর্মটা কি ছিল? পৃষ্ঠটানের ধর্মটা ছিল বস্তুকে কি করা? হাই রে, কিচ্ছু মনে নাই না? পৃষ্ঠটানের ধর্ম ছিল যে এই যে তরলের যে এরিয়া, ওই এরিয়াকে মিনিমাইজ করা। আচ্ছা যাই হোক, তোমরা তোমাদের কোনো কিছুই মনে নাই, বুঝতে পারছি বিষয়টা। তাহলে আমি ডাইরেক্ট সংজ্ঞা দিয়ে শুরু করে দিই। তো জিনিসটা এইভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এই যে ধরো একটা তল, এই তলের মধ্যে যদি তুমি একটা রেখা কল্পনা করো, এই তলের মধ্যে যদি তুমি একটা রেখা কল্পনা করো, এটা কিন্তু পানির লেয়ারটা। তো এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে যদি তুমি কি করো? একটা রেখা কল্পনা করো। ওই রেখা মানে একটা রেখা যদি তুমি কল্পনা করো, তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, তোমরা আমার সাথে সাথে লেখো পৃষ্ঠটানের সংজ্ঞাটা, যে তরলের পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে, তরলের পৃষ্ঠে একটি, দেখো তরলের পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে তার প্রতি একক দৈর্ঘ্যে, তার প্রতি একক দৈর্ঘ্যে স্পর্শক বরাবর, তার প্রতি একক দৈর্ঘ্যে স্পর্শক বরাবর যে বল অনুভব করে, মানে তরলের পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে তার প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে এই পৃষ্ঠটান বলে। তার প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? পৃষ্ঠটান বলা হয়। মানে তরলের পৃষ্ঠের যে পানির কণাগুলো আছে তারা একটা পৃষ্ঠটান বল অনুভব করে। ওই প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ পৃষ্ঠটান বল অনুভব করে তাকেই বলা হয় পৃষ্ঠটানজনিত বল। এটা অনেক ডিটেলসে আমি পড়াইছিলাম, তোমাদের কাছে খাতায় অনেক কিছু আছে। এরপরে একটা অ্যানিমেশনও দেখেছিলাম, মনে আছে? ইউটিউব থেকে একটা অ্যানিমেশনও দেখেছিলাম। তো এগুলো এখন বাদ দাও, এখন তুমি সংজ্ঞাটা পড়ো। সংজ্ঞাটা কি? তরলের পৃষ্ঠে, মানে তরলের পৃষ্ঠে একটা টান বল কাজ করে। টান বলটা কিরকম কাজ করে? যে একবারে এই যে, যেমন সুমাইয়া তুমি মনে একবারও পড়ো নাই, তো তোমার জন্য যদি বলি, ধরো তুমি একটা মানে দড়ির উপর দিয়ে মানুষ হাঁটে, দেখছিলা? ধরো তোমার বাসার এক প্রান্তে একটা দড়ি ঝুলাইছো, আরেক প্রান্তে আরেকটা, মানে দড়ির এক প্রান্ত একটা মাথায় ঝুলাইছো, আরেক প্রান্ত আরেকটা মাথায় ঝুলাইছো, ঝুলাই তুমি টান করে রাখছো। ওই তেমনই ভাবে পানির পৃষ্ঠটাও টান অবস্থায় থাকে। তো পানির পৃষ্ঠটা যে টান অবস্থায় থাকে, ওই টান অবস্থায় থাকার কারণে পানির পৃষ্ঠের যে পানির কণাগুলো আছে তারা একটা টান বল অনুভব করে। তো পানির পৃষ্ঠে একটা রেখা কল্পনা করলে তার একক দৈর্ঘ্যে স্পর্শক বরাবর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাই হলো পৃষ্ঠটান। এখন দেখো এই জায়গায় আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম এল, তাহলে এল দৈর্ঘ্যে কি পরিমাণ বল প্রযুক্ত হয়? এফ। তাহলে এল দৈর্ঘ্যে কি পরিমাণ বল প্রযুক্ত হয়? এফ। সুতরাং একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল প্রযুক্ত হবে? এফ ডিভাইডেড বাই এল। তাহলে এটাই হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটানের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। এখন এফ তো পৃষ্ঠটানজনিত বল, আর টি কি? পৃষ্ঠটান। এই এল এর পরিচয়টা একটু কনফিউজিং। এল এর পরিচয়টা আমি তোমাদেরকে এইভাবে শিখেছিলাম যে এল এর পরিচয়টা হলো তোমার ওইটুকু দৈর্ঘ্য, লেখো সবাই, ওইটুকু দৈর্ঘ্য, এলটা হইল ওইটুকু দৈর্ঘ্য যেটুকু দৈর্ঘ্য তরলের সংস্পর্শে থাকে। এল হলো ওইটুকু দৈর্ঘ্য, যতটুকু দৈর্ঘ্য তরলের সংস্পর্শে থাকে, তরলের সংস্পর্শে
থাকে। তাহলে এল হলো ওইটুকু দৈর্ঘ্য যতটুকু দৈর্ঘ্য তরলের সংস্পর্শে থাকে। এখন তোমার যদি আমি হ্যাঁ এখন দেখো কিছু বিশেষ বস্তুর পৃষ্ঠটান, হেডিং দাও, কিছু বিশেষ বস্তুর পৃষ্ঠটান, কিছু বিশেষ বস্তুর পৃষ্ঠটান দিছো হেডিং। আচ্ছা তাহলে দেখো প্রথমেই আসো রিং এর ক্ষেত্রে, হ্যাঁ এগুলো লেখা আছে, সবার খাতায় লেখা আছে। তাহলে দেখো কিছু বিশেষ বস্তুর পৃষ্ঠটান, তাহলে প্রথমেই তোমারে বললাম রিং এর কথা। ধরো রিং, এই যে একটা রিং, ঠিক আছে, আমি যদি আরেকটু ভালো করে আঁকাই, ধরো এই যে একটা রিং। তো রিংটা যখন পানিতে চুবাইলাম তখন দেখো রিংয়ের এই যে পৃষ্ঠটা, বাহিরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে, আবার ভিতরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে। বাইরের পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে আছে, আবার ভিতরের পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে আছে। এখন তুমি এল এর পরিচয় কি দিবা? দেখো বাইরের যে পৃষ্ঠটা এটা যে তরলের সংস্পর্শে আছে এই কারণে তোমার 2πr লেখা লাগবে, পরিধি লেখা লাগবে। ভিতরের পৃষ্ঠটাও আছে এই কারণে আবার 2πr লেখা লাগবে। তাহলে আলটিমেটলি তুমি লিখতে পারো F/L, আর ওই এল এর জায়গায় তুমি লিখে দিতে পারো 4πr, কেননা দুইটা পৃষ্ঠই কি তরলের সংস্পর্শে আছে। এরপরে যখন তুমি লিখবা ডিস্ক বা চাকতি বা ডিস্ক, তোমরা কিন্তু জানো যে চাকতির ক্ষেত্রে কি হয়, যে ভিতরের যে অংশটা আছে ভিতরের অংশটাতে কি তুমি কোনো কিছু রাখতে পারবা? ধরো এই যে এটা, দেখো ভিতরের অংশটা কি, ভিতরের অংশটাতে কিন্তু পদার্থ আছে, মানে ভিতরের অংশটা কি পানির সংস্পর্শে নেই, তাহলে শুধুমাত্র এইটুকু অংশ কি পানির সংস্পর্শে আছে। তার মানে শুধুমাত্র বাইরের যে অংশটা আছে সেটাই শুধুমাত্র পানির সংস্পর্শে আছে। তাহলে তুমি যখন F/L লিখবা তখন তোমার একটা 2πr লেখা লাগবে, আগেরবার কিন্তু তুমি দুইটা 2πr লেখছো, মানে ভিতরের অংশ পানির সংস্পর্শে আছে, বাইরের অংশটাও পানির সংস্পর্শে আছে। আমরা কিন্তু বলছি যে এল এর পরিচয় কি, এল এর পরিচয় হলো বস্তুর ওইটুকু দৈর্ঘ্য যেটুকু দৈর্ঘ্য তরলের সংস্পর্শে থাকে। এখন বাইরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে, আবার ভিতরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে। এখানে কিন্তু তোমার শুধুমাত্র বাইরের পৃষ্ঠটা তরলের সংস্পর্শে আছে, ভিতরের পৃষ্ঠটা কিন্তু তরলের সংস্পর্শে নাই। আচ্ছা এরপরে আসো তুমি নিরেট সিলিন্ডার। তো নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, এই যে ধরো নিরেট সিলিন্ডার, ওই নিরেট সিলিন্ডারের ক্ষেত্রেও সেম, তুমি যদি নিরেট সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা দেখো তো উপরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে থাকে, এই যে এই পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে থাকে, আবার ভিতরের পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে থাকে। উপরের পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে থাকে, আবার ভিতরের পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে থাকে। তখন তুমি T = F/4πr লিখতে পারো। তাহলে আমি যদি বলি ফাঁপা সিলিন্ডার, তো ফাঁপার ক্ষেত্রে কি হবে, এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কি ভিতর দিয়ে ভরাট থাকবে চাকতির মতো, ভিতর দিয়ে যদি ভরাট থাকে তাহলে শুধুমাত্র কি বাইরের পৃষ্ঠটা কি তরলের সংস্পর্শে থাকবে। তখন তুমি কি লিখতে পারো, T = 2πr, F/r না লিখে কি লিখতে পারো 2πr, এগুলো তোমাদের কাছে লেখা আছে। ওকে, এরপরে তোমার কি সুচ, এরপরে যদি তোমার কি সুচের ক্ষেত্রে বলে, তো ধরো এই যে একটা সুচ, এই সুচটাকে যখন তুমি পানিতে নিমজ্জিত করছো তখন তার এই পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে আছে, এই পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে। তাহলে দুইটা তার দৈর্ঘ্য যদি হয় L, তাহলে তোমার লিখতে হবে L + L, এই কারণে তুমি লিখবে 2r, মানে এই পৃষ্ঠটাও কি তরলের সংস্পর্শে আছে, আবার এই পৃষ্ঠটাও তরলের সংস্পর্শে আছে। তাহলে পৃষ্ঠটানটা পড়া শেষ। এবারকার যদি আমরা এই জায়গা থেকে পৃষ্ঠ শক্তিটা পড়ে ফেলি, পৃষ্ঠ শক্তি, তো দেখো পৃষ্ঠ শক্তিটা যদি পড়ে ফেলি, তো পৃষ্ঠ শক্তিতে কি বলা হয়েছে, পৃষ্ঠ শক্তিটা তুমি এভাবে মনে রাখতে পারো, এই যে ধরো একটা সাবান বুদবুদ, এটা কি একটা সাবান বুদবুদ, ওর যে ব্যাসার্ধটা হলো r, ওর যে ক্ষেত্রফল সেটা হলো a1, ওর ব্যাসার্ধটা হলো তোমার r। এখন ধরো এই সাবান বুদবুদটারে তুমি ফু দিলা, এই সাবান বুদবুদটারে তুমি কি করছো, ফু দিছো। ফু দেওয়ার কারণে ওর যে ব্যাসার্ধ সেটা হয়ে গেছে বড় হাতের r, আর ক্ষেত্রফল হয়ে গেছে a2, মানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে। তাহলে আমি যদি বলি যে এই যে ছোট সাবান বুদবুদটা যখন ছিল তখন তার ক্ষেত্রফল ছিল 4πr², এটা যখন বড় হয়ে গেছে তখন তার ক্ষেত্রফল হয়ে গেছে a2, তখন এই ক্ষেত্রফলটা হবে 4π বড় হাতের r²। এখন ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা হলো ΔA, আর ΔA সমান তুমি লিখতে পারো a2 - a1, তখন আলটিমেটলি তুমি লিখতে পারো 4π যখন আমি কমন নিব r² - ছোট হাতের r²। এখন তুমি যে ফু দিছো, ফু দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি একটা কাজ করছো, কি পরিমাণ কাজ করছো সেই কৃত কাজ নির্ণয়ের সূত্র তোমার এখন দেখা লাগবে। দেখো আমি বলতে পারি যে ΔA ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ যদি হয় W, সুতরাং একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ হবে W/ΔA। এই যে তুমি যে W/ΔA একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণ কাজটা করছো সেটাই হলো পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি E = W/ΔA। এখন তোমাকে যদি এটার একক বের করতে বলো তখন তুমি বলবা জুল মিটার ইনভার্স 2। তুমি যদি একটু ভালো করে দেখো যে ই হলো কি পৃষ্ঠ শক্তি, আর একটা হলো টি,
এটা হলো পৃষ্ঠটান। এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো এরা একজন আরেকজনের সমান। আমি যদি তোমার একটু প্রমাণ করে দিই যে এরা একজন আরেকজনের সমান, আচ্ছা প্রমাণ তো এখন দেখার দরকার নেই, তুমি খালি একটু মনে রাখো যে এরা একজন আরেকজনের সমান। তাও তোমার একটু যদি দেখাই, তুমি একটু আগে দেখলা যে ই এর এককটা হলো জুল মিটার ইনভার্স 2। তুমি যদি টি এর এককটা না দেখে থাকো তাহলে এখন দেখো যে টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, তাহলে এটার একক হবে নিউটন মিটার ইনভার্স 1। তো নিউটন মিটার ইনভার্স 1ও এটার একক হয়। দেখো কেমনে, জুল। জুল মানে কি? জুল মানে কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ কি? এফ এর বদলে নিউটন, আর এদিকে লিখতে পারো মিটার, আর এদিকে আছে কি মিটার ইনভার্স 2। তাহলে নিউটন মিটার মিটার ইনভার্স 2 এর বদলে তুমি কিন্তু আলটিমেটলি লিখে দিতে পারো নিউটন মিটার ইনভার্স 1। তার মানে ই এর একক যা হয় টি এর এককও তা হয়। এরপরও একটা প্রতিপাদন আমি দেখাইছিলাম যে ই আর টি সেম। তাহলে তুমি ই যে কথা, টিও সেম কথা, এই দুইটা সমান সমানে তুমি লিখতে পারো যে ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে তোমাকে যদি কৃত কাজ বের করতে বলে, আমি একটু আগে বলছিলাম যে তুমি যে ফু দিছো, ফু দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি একটা কাজ করছো, তোমার যদি ওই কাজটা বের করতে বলে তখন তুমি ডাইরেক্ট লিখতে পারো ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি ইনটু ডেল এ। তুমি যদি বলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডেল এ, হ্যাঁ ওইটাও কারেক্ট। কিন্তু তুমি মনে রাখবা বেশিরভাগ অঙ্কই আসলে এটা দিয়েই আসে। পৃষ্ঠটানটা তোমার দেওয়া থাকে, এরিয়ার মানে কি পরিমাণ এরিয়া পরিবর্তন হয়েছে ওইটা তোমার বের করার মাধ্যমে কৃত কাজটা বের করতে বলা হয়। তুমি যখন অঙ্ক করবে, আমি কিন্তু অঙ্ক করাই দিব, তো অঙ্ক করার সময় তুমি দেখবা। তো এই জায়গা থেকে তোমার অঙ্ক করার সময় সবচেয়ে বেশি যে অঙ্কটা আসবে সেটা হলো তোমার মানে সবচেয়ে বেশি দুইটা টাইপের অঙ্ক আসে। একটা হয় তোমার এই যে ছোট ছোট বায়ু বুদবুদ, এই যে ধরো তোমার এই জায়গায় ছোট ছোট বায়ু বুদবুদ আছে, কয়টা আছে? এন সংখ্যক ছোট ছোট বায়ু বুদবুদ আছে। এই এন সংখ্যক ছোট ছোট বায়ু বুদবুদ একত্রিত হয়ে বড় একটা বায়ু বুদবুদে পরিণত হয়ে গেল, ওইটার ব্যাসার্ধ হলো আর। এই ছোট ছোট যে বায়ু বুদবুদ গুলো ছিল এটার ব্যাসার্ধ ছিল ছোট হাতের আর। তো ছোট হাতের বায়ু বুদবুদ গুলার যে ক্ষেত্রফল সেটার যদি আমি ধরি A1, বড় যখন হয়েছে তখন যে ক্ষেত্রফল সেটার যদি আমি ধরি A2, তাহলে আমি ডেল এ কিভাবে বের করতে পারি? ডেল এ আমি বের করতে পারি A2 মাইনাস A1। এখন এই A2 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? A2 এর ক্ষেত্রে আমি লিখতে পারি দেখো 4 পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস, আর এটার ক্ষেত্রে লিখতে পারি 4 পাই ছোট হাতের আর স্কয়ার। কিন্তু আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে 4 পাই আর স্কয়ার এখানে কিন্তু একটা n গুণ দিতে হবে, কেননা এখানে n সংখ্যক ছিল। তাহলে আলটিমেটলি তুমি যখন ডেল আর এর সূত্রটা লিখবা তখন তুমি 4 পাই কমন নিলে এদিকে লিখতে পারো আর স্কয়ার মাইনাস ছোট হাতের n আর স্কয়ার। তাহলে এটা হলো কি তোমার ডেল এ এর সূত্র। তো একটু আগে যে তুমি কৃতকাজ নির্ণয় সূত্র শিখলা, ওই কৃতকাজ নির্ণয় সূত্র নিয়ে যদি তুমি এটা বসায় দাও তাহলে তুমি কিন্তু শিখছো টি ডাব্লিউ সমান টি ইনটু ডেল এ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেখো 4 পাই টি, আর এদিকে কি হবে আর স্কয়ার মাইনাস নেগেটিভ এন আর স্কয়ার, নেগেটিভ এন আর স্কয়ার। আমি যদি একটু সূত্রটা যদি অন্ততপক্ষে একটু ভালো করে লিখি, কেননা সূত্রের উপরে এখন তোমাদের মেইন ফোকাস থাকবে সূত্রতে। সূত্র যত ভালো করে পারবা তত ভালো অঙ্ক পারবা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি, আচ্ছা টি এর আগে যদি আমি 4 পাইটা লিখে দিই, কেননা ডেল এর ভ্যালুটাও তো আমার লেখা লাগবে। তাহলে 4 পাই টি, আর এদিকে কি হবে আর স্কয়ার মাইনাস এন আর স্কয়ার। আচ্ছা, তাহলে এই সূত্রটা তোমাদের ডাইরেক্ট মনে রাখা উচিত। এখন তোমার যদি উল্টা কেসটা বলে, উল্টা কেস কোনটা? উল্টা কেসটা হলো ধরো এই যে একটা বড় বড় সাবান বুদবুদ বা বড় বায়ু ফোঁটা, এটা তোমার ভাঙ্গা এন সংখ্যক ছোট ছোট বায়ু ফোঁটায় পরিণত হলো। এন সংখ্যক ছোট ছোট বায়ু ফোঁটায় পরিণত হয়েছে। এটা ছিল আর, এটার ব্যাসার্ধ হলো আর, এটার ক্ষেত্রফল A1, এটার ক্ষেত্রফল ধরো A2। তখন কি হবে? এই যে সূত্রটা তুমি মাত্র প্রতিপাদন করলা, এই যে সূত্রটা মাত্র প্রতিপাদন করলা, এই সূত্রটা জাস্ট উল্টায় যাবে। এই সূত্রটা কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4 পাই টি। যেহেতু উল্টা ঘটনা তাহলে তোমারও কি সূত্রটা উল্টা লেখা লাগবে। তাহলে এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটাই হলো তোমার কি পৃষ্ঠ শক্তি। এই দুইটা জিনিস থেকে আশা করি প্রশ্ন আসবে। এবার আসো তুমি স্পর্শকোণ। স্পর্শকোণ অবশ্যই রেকর্ডেড থাকবে, এটার পিডিএফও তো আমি এই যে ক্লাস শেষে সাথে সাথে দিয়ে দিচ্ছি। এই যে দেখো স্পর্শকোণ। এখন স্পর্শকোণের ক্ষেত্রে তোমার এই জিনিসটা একটু খেয়াল করো। এই যে ধরো তোমার এই জায়গায় তোমার কি আছে? এই জায়গায় ধরো তোমার পানির লেয়ার আছে, এই যে এই জায়গায় ধরো তোমার পানির লেয়ার আছে। এখন তুমি যদি সাইডে দিয়ে তাকাও দেখবা পানির লেয়ারটা আর কাঁচ পাত্রের মধ্যে পানির লেয়ারটা দেখবা একটু এই যে কাঁচের সাথে উঠে আসতে চাচ্ছে, এরকম একটা মনোভাব। কাঁচের সাথে উঠতে আসতে চাচ্ছে। দেখো এটা হলো কি কাঁচ পাত্র, আর এখানে তুমি কি রাখছো? এখানে তুমি রাখছো পানি। ধরো তুমি আরেকটা চিত্র যদি দেখো, এই জায়গায় ধরো তুমি পারদ রাখছো, তো পারদের ক্ষেত্রে যদি তুমি কাঁচের সাইডে দিয়ে তাকাও দেখবা যে পারদটা নিচে নেমে যেতে চাচ্ছে, পারদটা নিচে নেমে যেতে চাচ্ছে। এটাও কিসের পাত্র? এটা হলো তোমার কি কাঁচ পাত্র, এটাও কাঁচ পাত্র। আর এদিকে তুমি কি রাখছো? এদিকে তুমি মার্কারি রাখছো। তো দেখা যায় যে এই জায়গায় তুমি একটা জিনিস একটু খেয়াল করো স্পর্শকোণের ক্ষেত্রে, এই যে পানি, এই যে পানির সাথে পানির একটা আকর্ষণ বল আছে। আবার আমি বলতে পারি মার্কারির সাথেও কিন্তু মার্কারির একটা আকর্ষণ বল আছে। দেখো পানির সাথে পানির যে আকর্ষণ বল সেটারে বলা হয় সংশক্তি বল। সেটারে কি বলা হয়? সংশক্তি বল। পানির সাথে পানির যে আকর্ষণ বল সেটা হলো সংশক্তি বল। মার্কারির সাথে মার্কারির যে আকর্ষণ বল সেটাও হলো কি তোমার সংশক্তি বল। আমি কিন্তু আবার এটাও বলতে পারি যে পানির সাথে কাঁচ, পানির সাথে কাঁচ, পানির সাথে কাঁচেরও একটা আকর্ষণ বল আছে, ওইটারে তুমি বলবা আসক্তি বল। ওইটা হলো কি বল?
আসক্তি বল। আবার তুমি এটাও বলতে পারো যে এই যে কাঁচ, এই কাঁচের সাথে কিন্তু আবার মার্কারির একটা আকর্ষণ বল আছে, সেটাও হলো কি আসক্তি বল। এখন দেখা যাচ্ছে এই জায়গায় এই যে কাঁচপাত্রের সাথে পানি উঠে যেতে চাচ্ছে, এই জায়গায় কাঁচপাত্রের সাথে পানি উঠে যেতে চাচ্ছে, কিন্তু এই জায়গায় যে মার্কারি আছে, মার্কারি কিন্তু কাঁচপাত্রের সাথে উঠে না গিয়ে বরং মার্কারির সাথে মিলিত হয়ে যেতে চাচ্ছে, মার্কারির সাথে মিলিত হয়ে যেতে চাচ্ছে। এটা রিজনটা তুমি অবশ্যই বুঝতে পেরে গেছো অলরেডি। সেটা হলো যে এই জায়গায় যে পানি আর পানির মধ্যে যে সংশক্তি বল, এই সংশক্তি বলটা কম, এই জায়গায় সংশক্তি বলটা কম। আর এই জায়গায় কোন জায়গায় সংশক্তি বলটা কম, এই জায়গায় সংশক্তি বলটা কম। পানি আর পানির মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কম। পানি আর পানির মধ্যে যে কাঁচের মধ্যে যে আকর্ষণ বল সেটা বেশি। এই কারণে পানি কাঁচের সাথে উঠে আসতে চাচ্ছে, পানি কাঁচের সাথে কি করতে চাচ্ছে, উঠে আসতে যাচ্ছে। আর এই জায়গায় দেখো পারদের সাথেই থাকতে চাচ্ছে, পারদের সাথেই থাকতে চাচ্ছে। কেন পারদের সাথেই থাকতে চাচ্ছে? কেন পারদ যে আকর্ষণ বল সেটা বেশি। ওকে, তো এখন স্পর্শ কোন জিনিসটা কি? স্পর্শ কোনটা হলো, দেখো এই যে তোমার পানি আর হলো কি কাঁচ, এদের যে সংস্পর্শ তলের যদি তুমি এভাবে একটা দাগ দাও, এই যে এভাবে একটা দাগ দাও, এই জায়গায় পারদ আর কাঁচের সংস্পর্শ তল, এই যে সংস্পর্শ তলে এভাবে একটা দাগ দাও, তাহলে এটাই হলো কি তোমার স্পর্শ। এটাই তুমি কি এঁকে ফেলো? স্পর্শক আঁকলা। কোথায় স্পর্শকটা আঁকতে হবে? তোমার স্পর্শকটা ওই জায়গায় আঁকতে হবে যে জায়গায় কাঁচ মানে কঠিন পদার্থ আর তরল পদার্থের মধ্যে একটা স্পর্শ হয়েছে। তুমি স্পর্শটা কোন জায়গায় করাইছো? কঠিন পদার্থ আর তরল পদার্থের মধ্যে করাইছো না? তো কঠিন পদার্থ আর তরল পদার্থ যে জায়গায় স্পর্শ হয়েছে, ওই স্পর্শকটাই ওই জায়গায় তোমার একটা স্পর্শক আঁকা লাগবে। এখন কথা হলো, এই যে তুমি স্পর্শকটা আঁকলা, এখন তোমার যদি আমি স্পর্শকোণের সংজ্ঞাটা বলি, তোমরা চাইলে এখন আমার সাথে সাথে লিখে ফেলতে পারো। আমি বলতেছি, তোমরা লিখে ফেলো, অথবা সবার খাতে আশা করি আছে। তো স্পর্শ কোণটা কি? স্পর্শ কোণটা হলো, দেখো তরলের মানে তরল আর কঠিন পদার্থের সংস্পর্শ তলে, আবার তরল আর কঠিন পদার্থের সংস্পর্শ তলে, তরল আর কঠিন পদার্থের সংস্পর্শ তলে, তরলের ভিতর থেকে কঠিনের সাথে, তরলের ভিতর থেকে স্পর্শকের সাথে, তরলের ভিতর থেকে স্পর্শকের সাথে, তরল আর কঠিন পদার্থের সংস্পর্শ তলে তরলের ভিতর থেকে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাই হলো স্পর্শ কোণ। আবার তরল আর কঠিনের সংস্পর্শ তলে, তরল আর কঠিনের সংস্পর্শ স্থানে, তরল আর কঠিনের সংস্পর্শ স্থানে তরলের ভিতর থেকে স্পর্শকের সাথে, তরলের ভিতর থেকে স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটারই বলা হয় কি? সেটারই কি বলা হয়? স্পর্শ কোণ। সেটারই কি বলা হয়? স্পর্শ কোণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবার খাতে লেখা আছে। ওকে, এখন আমি কি এই জায়গায় বলতে পারি, দেখো সংশক্তি বল কম, আসক্তি বল বেশি। আর এই জায়গায় আসক্তি বল বেশি, এটা রিজন হইলো, এটার প্রমাণ হইলো পানি কাঁচের সাথে উঠে আসতে যাচ্ছে, পানিটা কাঁচের সাথে কি করতে যাচ্ছে? উঠে আসতে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি বলতেই পারি, এই ক্ষেত্রে তোমার আসক্তি বলটা সংশক্তি বল অপেক্ষা বেশি। আর এই জায়গায় কিন্তু আমি বলতে পারি যে তোমার সংশক্তি বলটা যে আছে, এই সংশক্তি বলটা বেশি, আসক্তি বলটা কম। তুমি যদি এই জায়গায় অ্যাঙ্গেলের দিকে তাকাও, এটা কিন্তু তোমার 90 ডিগ্রি অপেক্ষা ছোট, আর এই অ্যাঙ্গেলটা তুমি বুঝতেই পারছো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অপেক্ষা ছোট অ্যাঙ্গেল যখন হয়, তখন কিন্তু এটারে বলা হয় স্থূল কোণ। তখন এটারে কি বলা হয়? স্থূল কোণ। আর এই জায়গায় যে স্পর্শ কোণটা সেটা হলো স্থূল কোণ, আর এই জায়গায় যে স্থূল কোণটা সেটা হলো সূক্ষ্ম কোণ। আহারে, উল্টা লিখলাম না, উল্টা লিখলাম, উল্টা 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 উল্টা। এই জায়গায় কি স্থূল কোণ হবে, আর এই জায়গায় কি হবে? সূক্ষ্ম কোণ হবে। এটা এটা তোমরা আমার থেকে ভালো পারা উচিত, যেহেতু তোমরা ম্যাথমেটিক্স পারো। ও আচ্ছা, আমিও ম্যাথমেটিক্স পারি না। সূক্ষ্মকোণ, হ্যাঁ তোমরা তো এটা বলবাই, লাগে আমি আগেই বলে দিলাম যে আপনি তো স্যার, আপনিও তো ম্যাথ করেন। হ্যাঁ হ্যাঁ, আমিও পারি। আচ্ছা দেখো, তাহলে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বুঝছো, 90 ডিগ্রি অপেক্ষা ছোট এই কারণে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা বড় এই কারণে স্থূলকোণ। তাহলে তোমার কাছে যদি একটা এমসিকিউ আসে যে আসক্তি বল যখন বেশি হয় তখন স্পর্শ কোণটা কি সূক্ষ্মকোণ হয় না স্থূলকোণ হয়, আবার সংশক্তি বল যখন বেশি হয় তখন কি স্পর্শ কোণটা সূক্ষ্মকোণ হয় নাকি স্থূলকোণ হয়, আশা করি তুমি অ্যান্সারটা দিতে